অবশেষে গতকালকে আমাদের বহুল প্রতীক্ষিত যে নতুন বিপিএল প্রতিশ্রুতি নিয়ে আসা, নানা রকম প্রতিশ্রুতি নিয়ে আসা বিপিএলটা শুরু হলো। উচিত ছিল গতকালকেই যদি আমি একটা রিভিউ টাইপের কিছু করতে পারতাম। তো আপনারা জানেন যে আমি ওই অর্থে প্রো না, ফলে আমাকে জিনিসটা পরদিন বলতে হলো। তো প্রথম দিনের বিপিএল আসলে কেমন এক্সপেরিয়েন্স দিল, কিছু অব্যবস্থাপনা খুব চোখে লাগছে, একই সঙ্গে ক্রিকেট মাঠের কিছু পারফরমেন্স দুর্দান্ত লাগছে। আমাদের রিয়াদ, ইয়াসির আলী রাব্বি, তারপরে নাহিদ রানা, মেহেদী হাসান, দুর্দান্ত। নাহিদ রানার কথাটা ব্যাখ্যা করে বলবো, কিছু উইকেট পায় নাই দেখে মনে হতে পারে যে কেন বলল। তো এগুলো তো ছিলই, এর বাইরে আমার কাছে সবচেয়ে সেরা জিনিসটা মনে হচ্ছে হাবিবুল বাশার সুমনের কমেন্ট্রি। আমাকে যদি প্রথম দিনের ম্যান অফ দ্য ম্যাচ বেছে নিতে বলেন পুরো দিনের, তাহলে সেটা অবশ্যই হাবিবুল বাশার সুমন। হ্যাঁ, এতকাল আগে খেলা ছাড়ছেন, তারপরেও এখন এসে প্রুভ করে দিলেন যে কেন তাকে আমরা অনেকেই বাংলাদেশের বেস্ট ক্রিকেট ব্রেইনদের একজন মনে করি। মানে বাংলা ধারাভাষ্য দেখলাম, আপনারা অনেকে হয়তো মিস করছেন, আমি তো একটু ওই যে ওয়েবসাইটে দেখলাম টি স্পোর্টসের খেলা, ফলে বারবার সুমনবার কণ্ঠ শুনলাম এবং অসাধারণ বিশ্লেষণ। তো সব মিলায় প্রথম দিনটা কেমন দেখলাম সেটা একটু বলি। এই দেখেন, গতকালকে খেলা শুরু হওয়ার আগেই গত পরশু সম্ভবত তামিম একটু সমালোচনামূলক একটা কথা বলছেন যে এতগুলো টাকা কনসার্টে ব্যয় না করে এটা আইপিএল এর মাঠের খেলা ডেভেলপমেন্টে ব্যবহার করা উচিত ছিল। এখন এই কথাটা আপনি নানাভাবে দেখতে পারেন, যে এই বিসিবির যে টাকাটা, এই টাকাটা তো সে কখনোই দলগুলো ডেভেলপমেন্টে ব্যয় করতে পারে না, এটা মূল সিস্টেমের মধ্যেই নাই। ফলে মাঠের খেলা ডেভেলপ করা বলতে যদি আপনি বোঝেন আরও বেটার খেলোয়াড় আনা, আরও বেটার পারফর্ম করা, সেগুলো আসলে দলগুলোর হাতে, সেগুলো ঠিক বিসিবির হাতে না। এখন বিসিবি যে কাজটা করতে পারতো সেটা হচ্ছে এই টাকাটা ব্যয় করে তারা আরও বেটার ব্রডকাস্টিংয়ের ব্যবস্থা করতে পারতো, আরও হয়তো একটা দুটো মাঠ বাড়াতে পারতো, কিন্তু সেটা আমি মনে করি এই স্বল্প সময় আসলেই সম্ভব ছিল না। ফলে এই পয়েন্টে আমি অন্তত বিসিবিকে খুব বেশি সমালোচনা করতে রাজি না। হ্যাঁ, খুব উদ্যোগ নিলে হয়তো আরেকটু বেটার করা যেত। কিন্তু যেসব জায়গায় সমালোচনা করব, স্টিল যেটা শুরু থেকে বিপিএল এর একটা বড় ক্রাইসিস, ইনফ্যাক্ট বিসিবির একটা বড় ক্রাইসিস, সেটা হচ্ছে টিকিট ম্যানেজমেন্ট। টিকিট ম্যানেজমেন্ট কখনো আমরা ঠিক করতে পারলাম না। একটা বড় কারণ আমি বুঝি, আমাদের এখানে আমলাদের দাপট আছে। যখন যারা ক্ষমতাসীন থাকেন, মানে ক্ষমতাসীন বলে ফিল হয়, তাদের একটা দাপট আছে, ফলে প্রচুর টিকিট না গিফট করতে হয় বিসিবিকে, প্রচুর টিকিট গিফট করতে হয়, যেটা তারা কখনোই প্রকাশ্যে বলতে পারেন না। আমি নিজে দেখছি, ধরেন এরকম বান্ডিল ধরে ধরে টিকিট, তো ওই যে রশিদ বইয়ের মতো বান্ডিলে আসে, তো বান্ডিল ধরে ধরে বিভিন্ন দপ্তরে টিকিট দিতে হয়। এছাড়া প্রচুর সুপারিশ আছে, এসব সুপারিশ রাখতে হয়। ফলে যেটা হয় যে টিকিট ফুরায় যায়, কিন্তু মাঠে অনেক সময় দর্শক সেই পরিমাণে থাকে না, কিন্তু বাইরে টিকিটের জন্য হাহাকার থাকে। এবার অ্যাটলিস্ট সিনারিওটা অতটা খারাপ ছিল না, মাঠে প্রচুর দর্শক ছিল, মানে টিকিট সত্যি সত্যি দর্শকের হাতে পৌঁছাইছে। এইটা অন্তত এনশিওর করতে পারছে তারা। এরপরে যেটা এনশিওর করা উচিত ছিল, এত হাই প্রোফাইল একটা টুর্নামেন্ট, যেভাবে যত সমালোচনাই করি, যতই তামাশা লিগ বলি, বাংলাদেশের জন্য সবচেয়ে হাই প্রোফাইল ঘরোয়া টুর্নামেন্ট তো এটা। ফলে এটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড, এখানে বাইরের দর্শককে মেইনটেনেন্স, এটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল। আমি নিশ্চিত বিসিবি প্রপার কর্তৃপক্ষের কাছে প্রপার হেল্পটা এই জায়গায় চায় নাই। এটার কারণ হচ্ছে বিসিবির এখন যারা টপ বস, তাদের আসলে এক্সপেরিয়েন্সটা কম আছে, তারা এই সিস্টেমের মধ্যে কখনো আসেন নাই। সেক্ষেত্রে বিসিবির টপ বসদের উচিত যে যারা বিসিবির মানে অফিসার, যারা আমি বারবার যাদের অফিসার বলি, সে অফিসাররা কি করছেন, অফিসাররা কেন ইনিশিয়েটিভগুলো ঠিক মতো নেন নাই, যে দর্শকরা এসে গেটে ভাঙচুর করলো, সেখানে যথেষ্ট সিকিউরিটি ছিল না, এই সিনারিওটা মোটেও ভালো না। আরেকটা জিনিস হচ্ছে যে ফ্লাড লাইট চলে যাওয়া, ফ্লাড লাইট চলে যাওয়াটাও খুব অড লুকিং একটা ব্যাপার। এইটা ধরেন আজ থেকে ১০-১৫ বছর আগে আমাদের ক্রিকেট ফুটবলে ঘটতো, তখন মেনে নেওয়া যেত। এখন এত ধরনের ব্যাকআপ পাওয়ার থাকে, এবং এইটাকে যখন মিরপুর স্টেডিয়ামে কোনো খেলা হয়, তখন বিদ্যুৎ কর্তৃপক্ষ এটাকে এত গুরুত্ব দেয়, এটার জন্য প্রয়োজনে ঢাকায় লোডশেডিং বাড়ায় দেয় অন্যান্য অঞ্চলে। তারপরে এখানে যাতে কোনো সমস্যা না হয় সেটা তারা নিশ্চিত করে। তারপরে কেন এরকম ফ্লাড লাইট চলে গেল খেলা অবস্থায়, এটা মোটেও ভালো সিগন্যাল দেয় না বিদেশি দর্শকের কাছে। কারণ এই খেলা তো টেলিকাস্ট হচ্ছে নানা জায়গায় নানাভাবে, পৃথিবীর বহু জায়গার লোকজন দেখতেছে, যারা আমাদের ছোট করতে চায় তারাও দেখতেছে যে দেখো বিপিএল এর নামে কি করতেছে। তো যাই হোক, অব্যবস্থাপনা আরও টুকটাক দেখছি, সব কিছু নিয়ে কথা না বলে একটা জিনিস, টেলিভিশন সম্প্রচার, টেলিভিশন সম্প্রচার নিঃসন্দেহে গত কয়েক বছর হচ্ছে ফার বেটার হয়েছে।
ডিআরএস ফাংশন করতেছে। অ্যাটলিস্ট ডিআরএস এর যে বেসিক উপাদানগুলো দরকার সেগুলো আছে। তারপরে ক্যামেরা ওয়ার্ক অনেক ভালো হয়েছে। স্পাইডার ক্যাম সুন্দর কাজ করতেছে দেখলাম। ড্রোন শটগুলো ভালো হচ্ছে। কতগুলো ক্যামেরা ফাংশন করতেছে সেটা বুঝতে পারি নাই। আমি অবশ্য এবার কোনো প্রেস রিলিজ ওইভাবে দেখি নাই যে কতগুলো ক্যামেরা অ্যাকশন আছে। তার ভেতরে আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি সাফিসিয়েন্ট ক্যামেরা আছে এবং অপারেটিংও ভালো, নট ব্যাড। গ্রাফিক্সটা আরেকটু বেটার হইলে আমার মনে হয় ভালো হতো। আমি বলতেছি না যে বর্ডার গাভাস্কার ট্রফিতে যেরকম আপনারা দেখছেন যে ওই যে বুমরার যখন দৌড়ায় তখন তার স্পিড কত থাকে, হাতের স্পিড কত থাকে, রিলিজ পয়েন্টে স্পিড কত থাকে এবং পিচ করার সময় স্পিড কত থাকে। ওই যে গ্রাফিক্স করে দেখাবে ওই লেভেলের প্রোডাকশন হাউসকে আনতে গেলে আসলে আমাদের পিসিবির ফান্ড খালি হয়ে যাবে। এখনই ওইটা প্রত্যাশা করে লাভ নাই। যখন প্রচুর স্পন্সর আসবে বিপিএলে তখন বিসিবি ওইটা আনবে। আপাতত গ্রাফিক্স যা হয়েছে সন্তোষজনক। তবে নিচের ওই যে টেলটা মানে যেখানে স্কোর টেস্কোরগুলো দেখায় ওটা আরেকটু ভদ্রস্থ হইলে ভাল লাগতো। খুব বিয়েবাড়ি মনে হচ্ছে। এটা কালারফুল, ওভার কালারফুল মনে হচ্ছে। যাই হোক, এত সমালোচনা না করি। মন্দ কথা কম বলাই ভালো। খেলার দিক থেকে দুর্দান্ত হয়েছে। ১ম দিনের যে ২ টা ম্যাচ ২ টাই খুব পছন্দ হয়েছে। বিশেষত ১ম ম্যাচে ওই যে 190 প্লাস করে ফেলার পরেও যে ওইটা চেজ ডাউন হয়ে যাবে, এটা আসলে কল্পনা করি নাই। প্রথমত ইয়াসির আলী রাব্বি আমাদের মানে আমার তো মানে বিরাট একটা আফসোসের নাম। আমি রাব্বির বাসায় গেছি, রাব্বির বাবার সঙ্গে কথা বলছি। এই ছেলেটার যে জীবন সংগ্রাম, এটা একদিন বলব। ও যদি আরেকটা ইনিংসে ভালো করে ২-১ ম্যাচের মধ্যে রাব্বিরে নিয়ে একটা স্টোরি করব। দেখবেন রাব্বির জীবনের গল্পটা কি অসাধারণ, কি অসাধারণ। মৃত্যুর মুখ থেকে মানে ও তো কোমায় চলে গেছিল। ও কোমা থেকে ফিরে এসে বডি শেমিং, বুলিং সহ্য করে এখানে আসছে। আশা করছিলাম যে ও এবং বাংলাদেশ সম্ভবত পৃথিবীর সবচেয়ে বেশি সাইড লাইনে থাকার রেকর্ড হচ্ছে তার। একাদশের বাইরে টিমে আছে, একাদশে নাই। এরকম সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার। তো যাই হোক, সেই রাব্বিরে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমাদের, অনেক স্বপ্ন ছিল। রাব্বি খানিকটা খামখেয়ালি করে স্বপ্নটা পূরণ করতে পারেন নাই। কিন্তু কালকের ইনিংসটা দেখে মনে হয়েছে যে না, রাব্বির ওই যে শরীরের শক্তি, ওই যে সেন্স, ও কিন্তু খুব ভালো ক্রিকেট সেন্স, খুব ভালো। ও ফলে ওর ওই জিনিসটা কাজে লাগছে দেখে খুব ভাল লাগছে। ৯৪ রানের একটা ইনিংস খেলছে, ২০০ প্লাস স্ট্রাইক রেট, এটা তো বুকটা ভরায় দেওয়ার ব্যাপার। কিন্তু তারপরে আবার সেটা চেজ ডাউন হয়ে গেছে। আর সেইখানে কে ভূমিকা রাখছে? আমাদের বুড়ো রিয়াদ ভাই। মানে বুড়ো কথাটা আদর করে বললাম। বুড়ো বলে আবার করেন না যে রিয়াদ ভাইরে অপমান করতে চেয়েছি তা না। আমার খুব পছন্দের মানুষ। তো রিয়াদ ভাই যখন ওরকম সুন্দর একটা ইনিংস খেলে 250 প্লাস স্ট্রাইক রেটে ম্যাচ জিতায়, ম্যান অফ দ্য ম্যাচ হয়। 190 প্লাস 197 সম্ভবত। 197 ছিল ওদের রান। সেইটারে চেজ ডাউন করে ফেলা ম্যাজিক্যাল, ম্যাজিক্যাল। তবে সবচেয়ে মজা পাইছি কিন্তু 2nd ম্যাচটা দেখে। এটা একটু অবাক হবেন আপনারা। 2nd ম্যাচে তো অত বেশি রানের উৎসব হয় নাই। ১ম ইনিংসে আ রংপুর অনেক রান করছে। কিন্তু ২য় ইনিংসে তো ঢাকা দাঁড়াতেই পারে নাই। এক হচ্ছে রংপুরের টিম কম্বিনেশনটা আমাকে মুগ্ধ করে দিছে। ওদের টিম কম্বিনেশনটা দুর্দান্ত। মানে যেরকম বোলার চুজ এবং বোলিং সাইডটা, ওদের বোলিং অ্যাটাকটা এত ব্যালান্স, ধরেন নাহিদ রানা, তারপরে আমাদের শেখ মেহেদী, তারপরে হচ্ছে রাকিবুল। এই ৩ টা বলব যে আমি পৃথিবীর যেকোনো টি-20 টিমের জন্য, আমি বুঝে শুনে বলতেছি। পৃথিবীর যেকোনো টি-20 টিমের জন্য এটা একটা ডিজায়ার্ড কম্বিনেশন হতে পারে। ড্রিম কম্বিনেশন বলতেছি না, ডিজায়ার্ড কম্বিনেশন হতে পারে। কেমন? একদিক থেকে রাকিবুল, তার যে ভেরিয়েশন এবং বল স্পিন করানোর যে ক্ষমতা, এটা দিয়ে ঘাবড়ায় দিবে প্রতিপক্ষরে। আরেক সময় এসে নাহিদ রানা কি করবে? একপাশ থেকে ভয়ানক পেসে বল করবে এবং সেই পেসটার মধ্যে দুর্দান্ত লাইন লেন্থ আছে, ভেরিয়েশন আছে এবং অ্যাকুরেসি আছে। আর আমাদের শাক মেহেদী এসে অন্য প্রান্ত থেকে চূড়ান্ত ধরনের টি-20 স্পেশালিস্ট বল করবে। সে এই যে লেন্থের কারুকাজ করে এবং যে টার্ন না করাও, একটা অবশ্য লাস্ট উইকেটটায় অবশ্য সে যে আর্মারটা একটা হালকা টার্ন পাইছে, এটা ড্রিম ডেলিভারি ছিল, ড্রিম ডেলিভারি। কিন্তু সে খুব চতুর ডেলিভারি করছে। এইখান থেকেই আমি আসলে যেতে চাই সুমন ভাইয়ের কথায়। যে এই যে অংশটা বিশেষ করে মেহেদী এবং রানার যে কম্বিনেশনটা, একপাশ থেকে রানা দুর্দান্ত পেসে বল করতেছে, আরেক পাশ থেকে মেহেদী উইকেট তুলে নিচ্ছে। এই ব্যাপারটা দেখতে যত ভাল লাগছে, সবসময় ক্রিকেটে শুধু ৪ ছক্কাই দেখতে ভালো লাগে তা না কিন্তু। কখনো বোলারদের এই যে দাপট, মানে ২ এর থেকে ২ রকম মজা, এটা দেখতে আসলেই ভাল লাগে। তবে নাহিদ রানার রোলটা বলতে গেলে আমার একটু সুমন ভাইয়ের কথা বলতে হবে। বাংলাদেশের ক্রিকেটে সম্ভবত মানে ক্রিকেটারদের মধ্যে
সম্ভবত আমার পুরনো সখ্যতা, সবচেয়ে পুরনো সখ্যতা সুমন ভাইয়ের সঙ্গে। সেটা তো আমি এমন না যে তার কাছাকাছি যোগ্যতার কোনো মানুষ বা কাছাকাছি যাওয়ার যোগ্যও না। কিন্তু সুমন ভাই তার স্নেহের কারণে সুমন ভাই দুনিয়ার সবার সঙ্গে ঘনিষ্ঠ। ফলে সুমন ভাইয়ের আমি যখন খুলনার সাপোর্টার হিসাবে ক্রিকেট খেলা দেখতাম, বাংলাদেশের সাপোর্টার হিসেবে, তখন থেকে সুমন ভাইয়ের ঢিল মারার রেকর্ডও আমার আছে। সেই থেকে সুমন ভাইয়ের রিটায়ারমেন্ট বা আফটার রিটায়ারমেন্ট লাইফ স্টিল, যেহেতু বাসার পাশেই বাসা, মাঝে, মাঝে বাসায়ও যাওয়া হয়। আমি সবসময় বলি বাংলাদেশে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভালো ক্রিকেট ব্রেইন হচ্ছে আশরাফুল আর হচ্ছে আমাদের সুমন ভাই। সুমন ভাইরে আবার আমি আরেকটু মজা বলি যে সুমন ভাই হচ্ছে আমাদের ক্রিকেট সার্কিটে সবচেয়ে ভালো হিউমার সেন্সওয়ালা লোক, উইটি লোক। এরকম একটা লোকের জন্য সবচেয়ে ভালো জায়গা হতে পারে কমেন্ট্রি বক্স। তো সেই কাজটা সুমন ভাই এর আগে সম্ভবত মনে পড়ে কোনো একটা ইন্টারন্যাশনাল ম্যাচে অল্প কয়েকটা ওভারের জন্য ইংরেজিতে ধারাভাষ্য দিচ্ছিলেন। তখন মানে একটু আড়ষ্ট ছিলেন, কিন্তু গতকালকে আমি ওই অনলাইনে খেলা দেখলাম। আপনারা বেশিরভাগ যারা টিভিতে দেখছেন তারা তো ইংরেজি ধারাভাষ্য দেখছেন। আমি বাংলাটা দেখছি। তো টি স্পোর্টসে বেশ বড় একটা প্যানেল ছিল ৫ জনের। ওখানে কথা বলছে সুমন ভাই, হান্নান ভাই মানে হান্নান সরকার, আমার খুব প্রিয় বড় ভাই মানজুর ভাই। তারপরে কথা বলছে এই সময়ের সবচেয়ে ভালো টেকনিক্যাল বিশ্লেষক আবিদ হোসেন সামি। ভাল লাগছে। পুরো ধারাভাষ্যটাই ভাল লাগছে। তার ভিতরে সুমন ভাই ব্রিলিয়ান্ট। সুমন ভাই কেন ব্রিলিয়ান্ট বলতেছি? তার তো ওই যে ছোট, ছোট উইট ওই ব্যাপারগুলো ছিলই। ছোট, ছোট হিউমার করা ওই ব্যাপারগুলো ছিলই। কিন্তু হয় কি ক্রিকেট ইনসাইট আমি সবসময় বলি যে ওই যে একবার মাশরাফি আমারে ২২ গজের ওখানে খেলা তখনও শেষ হয়ে গেছে, দর্শক বেরোয় পারেনি। ওইখানে আমি দাঁড়ায় মাশরাফিরে বলতেছি, "এখানে দাঁড়াইতে তোমার ভয় লাগে না?" তা বলে, "একদিন ফুল গ্যালারির অবস্থায় এখানে আপনার আনার ইচ্ছা আছে। তো সেটা তো সম্ভব না, আইন পারমিট করে না। তাইলে বুঝবেন এখানে দাঁড়ানোর ফিলিংটা কি। মনে হবে অ্যাম্পি থিয়েটারের মাঝখানে দাঁড়ায় আছেন, আপনার সামনে বুল, আপনি বুল ফাইট করবেন।" আসলেই ওই ২২ গজে যে লোক জীবনে দাঁড়ায় নাই, সে অনেক কিচ্ছু বুঝবে না। সে থিওরিটিক্যালি বুঝতে পারে। কিন্তু এইটা হাবিবুল বাশার, সুমন, আশরাফুল বা মাশরাফিরা যা বুঝবে তা আমরা জীবনেও বুঝব না। ধরেন এই যে ইয়ের প্রসঙ্গটা আসতেছি, বলতেছি, রানার ব্যাপারটা, ওইখানে সুমন ভাইয়ের রোলটা বলতেছি। তার আগে একটা জিনিস বলি, আমরা কিন্তু আজকের দিনের শুরু থেকে শুনতেছি যে সেকেন্ড ইনিংসে রান করা সহজ হবে। তাই হয়েছে। ১ম ম্যাচে সেকেন্ড ইনিংসের দলটা জিতেও গেছে, চেস ডাউন করছে। এবং ২য় ম্যাচেও যখন শুরু হলো ব্যাট করা, তখন কিন্তু লিটন আর তানজিদ তামিম যেভাবে শুরু করলো তা দেখে মনে হচ্ছিল যে আসলেই ইজি। সেই জায়গাটায় সুমন ভাই দুটো কাজ করলো। একটা হচ্ছে সেকেন্ড ইনিংসে ব্যাট করা কেন ইজি সেটা একটা টেকনিক্যাল এবং ওই ম্যাচ সিচুয়েশনের একটা বর্ণনা দিল। জরুরি হচ্ছে এইটা যে আমরা সবসময় আপ্তবাক্য বলি। সেকেন্ড ইনিংসে রান করা সহজ হবে। ভাই কেন সহজ হবে? আমি তো তোমার কাছ থেকে সেটাই শুনতে চাই। আমি যখন টিভির এই পাশে বসে আছি, তখন তো তুমি আমার চেয়ে একটু বেশি জানবা। তুমি আমারে বাড়তি কিছু বলবা। সে বাড়তি কিছুটা সে বলল। যাই হোক, সে প্রুভ করে ছাড়লো যে সেকেন্ড ইনিংসে ব্যাট করা সহজ হবে। একই সঙ্গে সে একটা মজার কথা বলল। ওই যে সেই নাহিদ রানার কথা। তখনও নাহিদ রানা বোলিংয়ে আসে নাই। তখন সুমন ভাই বলতেছে যে এখন যদি নাহিদ রানা বোলিংয়ে আসে আর অন্য প্রান্তে যেকোনো একটা ফিঙ্গার স্পিনার বোলিংয়ে থাকে, তাহলে একটা ম্যাজিক হয়ে যেতে পারে। তাহলে আর ওই যে সেকেন্ড ইনিংসে আমরা বলতেছি অনেক রান হবে, সেটা হবে না। হুড়মুড় করে এই যে দলটা চেস করতেছে এই দলটা ভেঙে পড়বে। সেটা কিভাবে হবে সে আগে থেকে প্রেডিক্ট করতেছে। একপাশ থেকে নাহিদ রানা যখন 140 প্লাস বল করতে থাকবে, তখন ব্যাটসম্যানরা শেকি হয়ে যাবে এবং ব্যাটসম্যানরা ওই সময় গোটায় থাকবে। তারা চাইবে না নাহিদ রানারে কোনোভাবে খেলবে না। প্রয়োজনে মেডেন দিবে, তাও খেলবে না। তখন ওই পাশ থেকে যদি একটা ফিঙ্গার স্পিনার একটু ভেরিয়েশন করে, বিশেষ করে সেটা যদি লেন্থ ভেরিয়েশন হয় এবং ২-১ টা ছোট, ছোট টার্ন করায়, তাহলে সে একগাদা উইকেট নিয়ে নিবে। দেখেন একদম মনে হলো দৈববাণীর মতো ব্যাপার। ঠিক নাহিদ রানা আসলো, নাহিদ রানা এক প্রান্ত থেকে বল করলো, উইকেট পেল না। কিন্তু নাহিদ রানা যে পেস জেনারেট করলো, একটা তো বোধহয় 148.9 ছিল। বাপরে বাপ! কানের পাশ থেকে গেছে। ব্যাটসম্যানটা কে ছিল মনে নাই। মানে জাস্ট যদি কোনো কারণে উপরওয়ালা না করুক, এরকম ঘটনা কারো না ঘটুক, যদি কোনো কারণে ফেসে লাগতো, হেলমেটের গ্রিল ভেঙে ঢুকে যেত। ও মানে অলমোস্ট 150 ডেলিভারি। এইটা মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তো যাই হোক, ওই পেস জেনারেট করছে ভয়ানক এবং একই সঙ্গে ওই পাশ থেকে আমাদের মেহেদী কাজের কাজটা করে ফেলছে। সে ৪ টা উইকেট তুলে দিয়েছে। মানে মনে হচ্ছিল যে সুমন ভাই জিনিসটা দিব্য চোখে দেখতে পাচ্ছে। এই হচ্ছে ক্রিকেট। আবার নাহিদ রানার পেস নিয়ে কথা হচ্ছে। সুমন ভাই একদম সেই আগের বিপিএলে নাহিদ রানার আবিষ্কার থেকে শুরু করে ধাপে, ধাপে নাহিদ রানার কি ট্রান্সফরমেশন হয়েছে এবং এই ট্রান্সফরমেশনটা না হইলে যে নাহিদ রানা হারায় যেত, এটা সে বুঝায় বলল।
বলল যে সে যখন শুরুতে খেলছে এই পাকিস্তান ট্যুর পর্যন্ত, তখন পর্যন্ত বেসিক্যালি তার মূল ব্যাপার ছিল পেস। এবং এই কথাটা আমি বোধহয় আগেও বলছি যে শুধু পেস আপনাকে কোথাও নিয়ে যাইতে পারবে না। এবং এখানে সুমন ভাই একটা চমৎকার কথা বলল যে বাইরের দেশের ব্যাটসম্যানরা মূলত সেনা কান্ট্রির ব্যাটসম্যানরা ওরা কিন্তু 145 প্লাস বল হইলে বরং আরাম লাগে ওদের। কারণ বেশি পেস ওরা তখন ওই পেসকে কাজে লাগায় ব্যাটিং করে। ওরা অনেক রান বের করে ফেলবে। ফলে আপনি যদি শুধু পেসরেই জীবনের সর্বকিছু বানায় ফেলেন, তাইলে আপনি কিচ্ছু অর্জন করতে পারবেন না। তাইলে কি লাগবে? আপনার দুর্দান্ত একটা লেংথ আবিষ্কার করা লাগবে। যে লেংথে আপনাকে কেউ পেটাতে পারবে না ওই পেসের মধ্যে। একই সঙ্গে আপনার কয়েকটা ভেরিয়েশন লাগবে। আপনার ভালো ইয়র্কার দিতে জানতে হবে, ২-১ টা কাটার মারতে হবে, পেসের ভেরিয়েশন করতে জানতে হবে। এই যে ব্যাপারগুলা এবং অনেক বেশি অ্যাকুরেট হতে হবে। এই ব্যাপারগুলো যদি আপনি পারেন তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করবেন। এবং সুমন ভাই এটা ধরে, ধরে দেখালো যে সিরিজ বাই সিরিজ এবং শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত নাহিদ রানা কোন জায়গায় কতটুকু উন্নতি করছে। আমি মানে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। আমি তো ব্যাটসম্যান সুমন ভাই চিরকাল ভক্ত ছিলাম। ব্যাটসম্যান সুমন ভাই যে আমলে বাংলাদেশের হয়ে রেগুলার রান করছে, মিস্টার 50 খেতাব পাইছে, ওই আমলে বাংলাদেশের ব্যাটসম্যানরা ৩০ করে করারও যোগ্যতা রাখত না। না, ও সবাইরে আমি সম্মান করি, যোগ্য বলে মনে করি। কিন্তু সুমন ভাই অ্যাবোভ অল ছিল তার জেনারেশনে। তারপরে কথা হচ্ছে যে মানুষ হিসাবে সুমন ভাই হিউমার সেন্সের অন্য লেভেলে ছিল। আজকে সে কমেন্ট্রি বক্সে প্রমাণ করল যে সে আসলে ক্রিকেট ব্রেইন হিসাবেও যেটা তার ক্যাপ্টেন হিসাবে আমরা বলতাম যে ওয়ান অফ দ্য বেস্ট এভার ক্যাপ্টেন আমাদের, সেটার ক্রিকেট ব্রেইন অংশটা আজকে আরেকবার দেখা গেল। আমার খুব আফসোস লাগতেছিল এই জায়গায় সুমন ভাইয়ের একটা ভালো পার্টনারের জন্য। দেখেন হান্নান ভাইও ভালো বলছে। হান্নান ভাইয়ের বেশ ইনসাইট ছিল। মানজুর ভাই তো আমার খুব পছন্দের বিশ্লেষক। মানজুর ভাই খুব মজার, মজার কিছু পয়েন্ট আবির্ভাব করাইতে পারে। সামি তো এই সময় আমি বলি যে টেকনিক্যালি এই পিচ্চিটা আমাদের তুলনায় তো অনেক পিচ্চি। ওর আশেপাশে কেউ নাই টেকনিক্যাল বিশ্লেষণের দিক থেকে। কিন্তু হয় কি এদের সবাইরে আমার একটু রোবটিক মনে হইছে। সবাইরে মানে আমি কাউরে ছোট করতেছি না। এই রোবটিকটা নিন্দা অর্থেও না। কারণ এদের পেশা এটা। এরা এই পেশাটা আপনার যান্ত্রিকভাবে করবে সেটাই স্বাভাবিক। ওই জায়গাটা তো কাব্য করার জায়গা না। কমেন্ট্রি বক্সে সবাই তো কাব্য করে না। কিন্তু সুমন ভাই যে কাজটা করতেছিল এটা ইন্টারন্যাশনাল লেভেল। মানে যখন আপনি রবি শাস্ত্রী আর সানি গাভাস্কারের দেখবেন যে ও খুনসুটি করতেছে, টুকটাক ছোট্ট, ছোট্ট হিউমার করতেছে, সেটা অন্যরকম একটা মজা। অন্যরকম একটা মজা। কমেন্ট্রি বক্সে ওই জিনিসটা শুনতে খুব মজা লাগে। তো সুমন ভাইয়ের সেই হিউমার উইট গুলো যেটা হইছে এটার আবার জবাব দেওয়া লাগে। এটা ধরেন আপনার কাউন্টার পার্ট যেই থাক, আমি কারো নাম নিচ্ছি না। সুমন ভাই হয়তো ছোট একটা খোঁচা দেওয়া কথা বা একটা মজার কথা বলল, সে ওইটা না ধরে সে ডাইরেক্ট টেকনিক্যাল বিশ্লেষণে চলে গেল। ফলে আরকি মজাটা মাঠে মারা যায়। তো এই জায়গাটায় আমার মনে হচ্ছিল যে দুজন মানুষের কথা। এক হচ্ছে কালের কণ্ঠের স্পোর্টস এডিটর সায়েদুজ্জামান অথবা আমার গুরুদেব উৎপল শুভ্র। ২ জনের যেকোনো একজনের যদি সুমন ভাইয়ের সঙ্গে বসানো যেত, তাহলে আমার মনে হয় একটা ব্যাপক জমজমাট ব্যাপার হয়ে যেত। টি স্পোর্টস কর্তৃপক্ষ যদি আমার এই ভিডিও কেউ দেখে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব যে একটা যে কোনো সেশনে সুব্রতারে সুমন ভাইয়ের সঙ্গে নিয়ে আসেন। আপনারা বলে কয়ে সুব্রতা রাজি হওয়ার সম্ভাবনা খুব কম। সে তো মুখ দেখাতে চায় না কোথাও, কথাও বলতে চায় না। যদি ধরে পড়ে সুব্রতারে নিয়ে আসতে পারেন, সুব্রতা আর সুমন ভাইয়ের কম্বিনেশনটা একটু দেখতে চাই। এইটা ধারাভাষ্যে, লাইভ ধারাভাষ্যে মানে চলমান ম্যাচে, চলমান ম্যাচ বিশ্লেষণে ২ জনের মজাটা কোন লেভেলে যাবে চিন্তা করতে পারতেছেন না। এটা বাংলাদেশে ১ম আপনি ইন্টারন্যাশনাল ফ্লেভারটা পাবেন বাংলায়। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ১ম দিনের বিপিএল নিয়ে। এটা প্রিয় মানুষ সুমন ভাইয়ের অভিষেক উপলক্ষে আসলে এত কথা বললাম। রোজ জানি না এরকম বিপিএল রিভিউ করা সম্ভব হবে কিনা। তবে ভালো পারফরম্যান্স হলে তো টুকটাক কথা বলবই। সেটা একদিন দেরি হলে কি যায় আসে? আমি তো আর কমেন্টেটর না। কমেন্টেটর সুমন ভাই। দ্রুত বলার দায় তার। আমার কোনো দায় নাই। সবার জন্য শুভকামনা এবং যেটুকু অব্যবস্থাপনা আছে এটুকু আশা করি দ্রুত কাটায় উঠবে। সবাইকে শুভেচ্ছা।